প্রিয় বন্ধুরা, আমি সঞ্জিত সরকার আর তোমরা দেখছো তোমাদের নিজেদের ইউটিউব চ্যানেল ইউথফুল স্টাডি। প্রথমেই তোমরা ইউথফুল স্টাডি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে রাখো পরবর্তী শিক্ষামূলক ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এরপরে তোমরা চলে যাও ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে তোমরা লাইক করবে, তোমরা শেয়ার করবে তোমাদের বন্ধুদের সঙ্গে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে, এবং অন্যদের জানাতে কিন্তু অবশ্যই সাহায্য করবে। এবং তোমরা তোমাদের প্রবলেম বা ভিডিওটি কেমন লাগলো সমস্ত কিছুই কিন্তু কমেন্ট করে জানাবে, যাতে তোমাদের কমেন্ট পেয়ে আমরা অনুপ্রেরণা পাই এবং তোমাদের কোনো প্রবলেম থাকলে তার সলিউশন করে দিতে পারি। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। হাই ফ্রেন্ড, আমি সঞ্জিতা, তোমরা দেখছো তোমাদের নিজেদের ইউটিউব চ্যানেল ইউথফুল স্টাডি। আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ আসন্ন 2021 উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য, আর যাদের গণিত বিষয় রয়েছে তাদের জন্য কিন্তু খুবই উপযোগী। আর আজকে তোমাদের আলোচনা হবে বিপরীত বৃত্তীয় অপেক্ষক, আর এই আলোচনাটি করতে চলেছে বালুরঘাটের স্বনামধন্য গণিত শিক্ষক সুকল্যাণ পাল মহাশয়। তো ভিডিওতে যাওয়ার আগে কিছু কথা বলে রাখা ভালো, যে বর্তমানে যে করোনা ভাইরাস পরিস্থিতি চলছে এবং তার পাশাপাশি যে আমাদের পশ্চিমবঙ্গের একটা বিরাট বড় ঝড় আমফান চলে গিয়েছে, এর ফলে আমরা বেশ কিছুদিন গণিত ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করতে পারিনি। আর তার পিছনে কারণ ছিল সকলেরই একটু প্রবলেম ছিল, তার পাশাপাশি নেট কানেকশানও খুব বাজে ছিল, তো আমরা তোমাদের সেভাবে সহযোগিতা করতে পারিনি। তবে আমরা কথা দিচ্ছি, আমরা এবার থেকে ভিডিও কন্টিনিউ করার চেষ্টা করব। তোমরা চ্যানেলটি দেখতে থাকো, অবশ্যই তোমরা উপকৃত হবে। ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, তোমরা তোমাদের মতামত জানাবে। কোনো প্রশ্ন জানার থাকলে বা কী ধরনের ভিডিও চাও এরকম জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে, শেয়ার করবে বন্ধুদের মাঝখানে যাতে অন্যরা জানতে পারে। আর তুমি যদি ইউথফুল স্টাডি ইউটিউব চ্যানেলে প্রথম হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। প্রিয় ছাত্ররা, আজ আমি ক্লাস 12-এর তোমাদের ত্রিকোণমিতির বিপরীত বৃত্তীয় অপেক্ষকের উপরে একটা ক্লাস করাবো। এই ক্লাসটা তোমরা ইউটিউবে ইউথফুল স্টাডি চ্যানেলে পাবে, যেখানে তোমাদের এর আগেও আমি ক্লাস করেছি। তোমাদের ভালো লাগবে আশা করি। ক্লাসটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব বাটনে প্রেস করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। তাহলে আমি শুরু করছি আজকের ক্লাস, ত্রিকোণমিতির বিপরীত বৃত্তীয় অপেক্ষক। বিপরীত বৃত্তীয় অপেক্ষক কি? তোমরা ক্লাস 11-এ ত্রিকোণমিতির বিভিন্ন কোণের মান নির্ণয়ের অঙ্ক ছিল। মান নির্ণয়ের অঙ্কগুলো করতে গিয়ে তোমরা দেখবে সাইন 30 ডিগ্রি, তোমরা জানো সাইন 30 ডিগ্রির মান কত হয়? হাফ। সাইন 30 ডিগ্রির মান হয় হাফ। আচ্ছা, এই মান নির্ণয়ের ক্ষেত্রে কোণ দেওয়া থাকতো, কোণের একটা মান পাওয়া যায়, সেটা আমরা জানি সাইন 30 ডিগ্রির মান হাফ। এই রিলেশনটাকে আমরা যদি বিপরীত ক্রমে লিখতে চাই, তাহলে এই রিলেশনটাকে আমরা লিখতে পারি সাইন ইনভার্স হাফ ইকুয়াল টু 30। এই রিলেশনটাকে, অর্থাৎ সাইন ইনভার্স হাফ ইকুয়াল টু 30। তাহলে আরেকটা জিনিস দেখতে পারবে, সাইনের ভেতরে চ্যাপ্টারটার নাম বিপরীত বৃত্তীয় অপেক্ষক, ইনভার্স সার্কুলার ফাংশন। আমরা আগে যেটা দেখেছি, সাইন অফ যেটা পাই সেটা কোণ, সাইন অফ কোণ। শুধু সাইন বলে কিছু হয় না, পাশে যখন একটা কোণ বসাবো, সেটা ডিগ্রিতেই হোক বা রেডিয়ানে হোক, সেটা পুরো অর্থযুক্ত হয়। সাইন অফ কোণ ইকুয়াল টু যেটা পাচ্ছি সেটা হয় একটা মান বিশেষ, অর্থাৎ হাফ, 1/2, 1/√2, √3/2। তো এইরকম সমস্ত মান পাই। তাহলে সাইনের পরে যেটা বসে সেটা হয় কোণ।
পাচ্ছি কি মান। একইভাবে সাইন ইনভার্স তারপরে যেটা বসবে সেটা হবে একটা মান, আমরা পেতে পারি কি সাইন ইনভার্সের পরে যেটা বসবে সেটা একটা মান, রেজাল্ট কি হবে কোণ। ঠিক আছে, তাহলে এই যে সাইনের পরে কোণ থাকলে আমরা পাই মান, সাইন ইনভার্সের পরে যদি একটা মান পাই তাহলে সাইন ইনভার্স অফ সামথিং আমরা কি চাই, আলটিমেটলি একটা কোণ বের করতে চাই। ইনভার্স করে আমরা একটা কোণ বের করতে চাই। তো এবার আমাদের দেখতে হবে কোন ক্ষেত্রে ইনভার্সের অস্তিত্ব থাকবে আর কোন ক্ষেত্রে থাকবে না। এটা আমাদের অলরেডি জানা, সাইন থিটা এর মান কত থেকে কতর মধ্যে হয়, -1 থেকে 1 এর মধ্যে। সাইন থিটার যে মানটা, সাইন থিটার মানটা হয় -1 থেকে 1 এর মধ্যে। আচ্ছা, তাহলে সাইন থিটার মান -1 থেকে 1 এর মধ্যে যদি হয় তাহলে সাইন অফ কোণ বলে যে মানটা আমরা পাচ্ছি, কোণটাকে আমি করে দিলাম থিটা, মানটাকে আমি ধরলাম x। তাহলে সাইন থিটার মান কি হচ্ছে x, তার মানে x এর মানটা কত থেকে কতর মধ্যে থাকবে, অবশ্যই -1 থেকে 1 এর মধ্যে থাকবে। সাইন ইনভার্স অফ মানটাকে কি ধরেছি x, পরে কি পাচ্ছি কোণটা মানে থিটা। তাহলে সাইন ইনভার্স অফ x, এই যে x এর মানটা আমরা যেটা নিব, আমি যদি কোনো কারণে এখানে 2 লিখি, x এর মান কত নিচ্ছি 2, x এর মান কত নিচ্ছি 2, তাহলে সাইন ইনভার্স অফ 2, এটা কি আমরা কোণের মান পাবো সাইন ইনভার্স অফ 2, কারণ 2 তো x এর জায়গায় 2 নিচ্ছি, 2 তো -1 থেকে 1 এর মধ্যে পড়ছে না, পড়ছে -1 থেকে 1 এর মধ্যে পড়ছে না, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা কোণ পাবো না। সাইন ইনভার্স অফ 2 বলে আমরা কি বলবো, সেটা এটা আমাদের অর্থহীন, সাইন ইনভার্স অফ 2 এক্সিস্ট করতে পারে না। ঠিক আছে, সাইন ইনভার্স অফ 2 অর্থহীন, সাইন ইনভার্স অফ 2 এক্সিস্ট করে না, যার কোনো মান আমরা পাবো। ঠিক অনুরূপে আমি যদি বলি সাইন ইনভার্স অফ 5/4 পাবো, সাইন ইনভার্স অফ 5/4 এর মান পাবো না। 5/4 কিন্তু 1 থেকে বড় হয়, 5/4 এর মান 1 থেকে বড় হয়, তাহলে সাইন ইনভার্স অফ 5/4 এর মানও পাবো না। তাহলে আমাদের অবশ্যই ইনভার্স নির্ণয় করতে গিয়ে ভিতরে ইনভার্স নির্ণয় করতে গিয়ে ভেতরে যে মানটা বসাবো সেই মানটা অবশ্যই -1 থেকে 1 এর মধ্যে থাকতে হবে। তাহলে সাইন ইনভার্স অফ আমি যদি 2 এর 3 লিখি তাহলে কি পাবো কোণের মান, 2 এর 3 -1 থেকে 1 এর মধ্যে পড়ে, তাহলে অবশ্যই কোণের মান আমরা একটা পাবো। নির্ণয় এখানে করতে পারবো না, সাইন ইনভার্স অফ 2 এর 3 বলবো, কিন্তু এটা কিন্তু অর্থযুক্ত হচ্ছে, এটা কিন্তু অর্থহীন হয়ে গেল। অর্থাৎ সাইন ইনভার্সের ক্ষেত্রে মনে রাখবো x এর মানটা যদি -1 থেকে 1 এর মধ্যে না থাকে তাহলে সেটা সাইন ইনভার্স অফ সেটা অর্থহীন হয়ে যায়, অর্থাৎ সেক্ষেত্রে আমরা কোনো কোণ পাবো না। শুধুমাত্র সাইন বা সাইন ইনভার্স দিয়ে বলতে হবে না, তোমরা নিজেদের বইয়ে সংক্ষিপ্তকরণ যে জায়গাটা, সেই জায়গাটা যদি খেয়াল করো, ছায়া প্রকাশনীর এই বইটা অনুসারে আমরা করছি, এই বইয়ের যে সংক্ষিপ্তকরণ সেই জায়গা থেকে আমি একটু বিশদে আলোচনা করছি সূত্রগুলো সম্পর্কে, সংক্ষিপ্তকরণ। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা একটু আলোচনা করব। তোমাদের সামনে নিশ্চয়ই বইটা আছে, তোমরা রাখবে তাহলে সুবিধা হবে। তাহলে আমি শুধুমাত্র সাইন ইনভার্সের ক্ষেত্রে বললাম, সাইন ইনভার্সের ক্ষেত্রে কি বললাম, সাইন ইনভার্স অফ x, যে নিয়মটা বললাম, আমরা যেটা জানি সাইন ইনভার্স অফ x বলে x এর জায়গায় যে মানটা বসবে সেটা অবশ্যই -1 থেকে 1 এর মধ্যে হবে,
এবং সাইন ইনভার্স অফ এক্স এর মানটা আমরা অবশ্যই -π/2 থেকে π/2 এর মধ্যে রাখার চেষ্টা করব। খুব স্বাভাবিকভাবে মনে হতে পারে যে কেন -π/2 থেকে π/2, -π/2 থেকে π/2 কেন রাখবো? সাইন তো পজিটিভ সেকেন্ড কোয়াড্রেন্টেও হয়, অর্থাৎ সাইন থিটার মান যদি হাফ হয় তাহলে সাইন 30 ডিগ্রি, সাইন 150 ডিগ্রির মানও 150 ডিগ্রির মানও হাফ হয়। তাহলে সাইন ইনভার্স হাফ ইকুয়াল টু 150 ডিগ্রি কেন হবে না? সাইন 30 ডিগ্রির মানও হাফ হয়, তাহলে সাইন ইনভার্স হাফ 30 ডিগ্রি কেন হবে না? দুটোই হবে। কিন্তু যদি আমি বলি কোণের মানটা নির্ণয় করার ক্ষেত্রে আমরা সবসময় সাইন ইনভার্সের ক্ষেত্রে চেষ্টা করব কোণের মানটা -π/2 থেকে π/2 এর মধ্যে রাখার, অর্থাৎ সাইন ইনভার্স অফ হাফ এটা যদি আমরা 150 ডিগ্রি দিই হবে, কিন্তু যদি বলে মুখ্য মান কত সাইন ইনভার্স অফ হাফের, তাহলে অবশ্যই আমাদের সেই মানটা 30 ডিগ্রি মেনশন করতে হবে, এটা না। অর্থাৎ সেক্ষেত্রে আমরা চেষ্টা করব কোণটাকে সাইন ইনভার্স অফ হাফ করে যে কোণটা পাবো কোণটা যেন ফার্স্ট এবং ফোর্থ এর মধ্যে থাকে, সাইন ইনভার্স অফ হাফ করে যে কোণটা পাবো। সেই জন্য বইয়ের এখানে তোমরা লক্ষ্য করবে নিয়মগুলোতে সাইন ইনভার্স অফ এক্স বলে যেটা বলা আছে এক্স এর মান -1 থেকে 1 এর মধ্যে থাকবে, এবং সাইন ইনভার্স অফ এক্স করে যে কোণটা পাবো সেই কোণটাকে বলা হচ্ছে আলফা বা থিটা যাই ধরে না কেন তার মানটা থাকবে -π/2 থেকে π/2 এর মধ্যে। এই পরিসরের মধ্যে আমরা রাখার চেষ্টা করব, এটাকে বলে মুখ্য মান। আচ্ছা, মুখ্য মানের তাহলে এবার শুধু সাইন ইনভার্স দিলে তো হবে না। ত্রিকোণমিতিতে যেমন 6টা রেশিও ছিল, তাহলে এখানে ইনভার্সের ক্ষেত্রেও সাইন আসবে, কস আসবে, ট্যান আসবে, কট আসবে, সেক আসবে, কোসেক আসবে, তাদেরও ইনভার্স হয়। তাহলে আমি খুব সংক্ষেপে নিয়মগুলো একটু বলে যাচ্ছি, তোমরা ফলো করবে, বইয়ের সংক্ষিপ্তকরণে আছে। তাহলে cos ইনভার্স অফ x এর ক্ষেত্রে দেখবে sin ইনভার্স অফ x এর ক্ষেত্রে যেমন কোণ যেটা পাবো থিটার যে মানটা পাবো সেটা যেমন -π/2 থেকে π/2 এর মধ্যে রাখবো, তাহলে cos এর ক্ষেত্রে ব্যাপারটা কি হবে? cos ইনভার্স অফ x এর অস্তিত্ব কখন থাকবে? এর অস্তিত্ব কখন থাকবে? তাহলে পরের নিয়মটাকে আমরা এভাবে বলতে পারি 2 নম্বরের ক্ষেত্রে cos ইনভার্স অফ x এত এর অস্তিত্ব থাকবে। তোমরা এটাও জানো cos থিটার মানও -1 থেকে 1 এর মধ্যে হয়, তার মানে x এর মানটা -1 থেকে 1 এর মধ্যে অবশ্যই হতে হবে। এর অস্তিত্ব থাকবে যদি x এর মানটা অবশ্যই -1 থেকে 1 এর মধ্যে হয়। অস্তিত্ব থাকবে যদি এটা হয়, উল্লেখ করা আছে 2 নম্বর নিয়মে সাইন ইনভার্সের মতো নয়। এবং cos ইনভার্স x x ইকুয়াল টু আলফা বা থিটা যাই দেখে না কেন এত হলে, আমি থিটা বলছি থিটাই বলি, থিটা হলে থিটা এর মুখ্য মানটা উল্লেখ করছি, এটা হবে 0 থেকে পাই এর মধ্যে। 0 থেকে এই জায়গাগুলো তোমাদের মনে রাখতে হবে। থিটা এর মানটাকে সবসময় আমরা 0 থেকে পাই এর মধ্যে রাখার চেষ্টা করব। যেমন সাইন এর ক্ষেত্রে -π/2 থেকে π/2 এর মধ্যে রাখার চেষ্টা করেছি, cos এর ক্ষেত্রেও 0 থেকে পাই এর মধ্যে কোণের মানটাকে আমরা সবসময় রাখার চেষ্টা করব। অর্থাৎ মুখ্য মান সবসময় ঠিক না, মুখ্য মান যদি বলে তাহলে অবশ্যই আমরা 0 থেকে পাই এর মধ্যে নিব। 0 থেকে পাই অর্থাৎ প্রথম দ্বিতীয় পাদ। তাছাড়া কি cos এর মান আসতে পারে না? cos চতুর্থ পদে হতে পারে, cos কোন পজিটিভ রাশির মান, আবার নেগেটিভ যদি হয় তাহলে সেটা তৃতীয় পদে হতে পারে। কিন্তু যদি মুখ্য মান বলে তাহলে অবশ্যই 0 থেকে পাই এর মধ্যে আমরা সেই কোণটাকে রাখার চেষ্টা করব। সে পদ্ধতি আছে, পরে আলোচনা করব। 3 নম্বর sin cos tan এর ক্ষেত্রে tan ইনভার্স x এত এর অস্তিত্ব থাকবে, tan ইনভার্স x এর অস্তিত্ব থাকবে যদি, সেখানেও একটা কন্ডিশন আছে। আচ্ছা, তোমরা এটা জানো tan এর মানের কোনো সীমানা নেই, অর্থাৎ
মাইনাস পাই বাই টু থেকে, এক্স এর মানটা মাইনাস পাই বাই টু থেকে, কারণ ট্যান থিটার যে মানগুলো ছিল চার্টে তার কোনো সীমারেখা ছিল না, অর্থাৎ ট্যান 90 হয়ে যায় ইনফিনিটি, ট্যান মাইনাস 90 মাইনাস ইনফিনিটি, তাহলে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত যে কোনো সংখ্যায় ট্যান থিটার মান হতে পারে। সেজন্য মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত যে কোনো সংখ্যা যেহেতু ট্যান থিটার একটা মান হতে পারে, তাহলে থিটার মানটা সীমারেখাটা এখানে আমরা রাখবো। তাহলে এখানে এটা মনে রাখতে হবে ট্যান ইনভার্স এক্স এর অস্তিত্ব বা এর মান পাবো যদি এক্সটা মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটির মধ্যে থাকে। তাহলে সেক্ষেত্রে এবং ট্যান ইনভার্স এক্স সমান থিটা হলে থিটাটা কত হবে? থিটাটা অবশ্যই মাইনাস পাই বাই টু থেকে পাই বাই টুর মধ্যে হবে। থিটাটা অবশ্যই মাইনাস পাই বাই টু থেকে পাই বাই টুর মধ্যে হবে। এই শর্তটা তোমাদের মনে রাখতে হবে। আমি সাইনের আলোচনাটা ডিটেইলসে করলাম, কস ইনভার্স ট্যান ইনভার্স অনুরূপভাবে আমাদের কন্ডিশনগুলোকে সাজাতে হচ্ছে, তাতে যা যা হচ্ছে 2 নম্বরে এটা হলো, 3 নম্বরে ট্যান হলো। তাহলে কি সেক কোসেকের ক্ষেত্রে হবে না? নিশ্চয়ই সেক কোসেকের ক্ষেত্রেও হবে। তবে সেক কোসেকের ক্ষেত্রে আমাদের কন্ডিশনগুলো মনে রাখতে হবে। আচ্ছা, সাইন ইনভার্স এক্স এর ক্ষেত্রে তোমরা দেখেছো এক্স এর মান কত থেকে কতর মধ্যে থাকে? আমি 4 নম্বরে বলছি কোসেক ইনভার্স এর অস্তিত্ব থাকবে। নিয়মগুলো একটু কষ্ট করে মনে রাখতে হবে। কোসেক ইনভার্স এক্স এর অস্তিত্ব থাকবে যদি বলে বলবো এবার। আচ্ছা দেখো তো, সাইন ইনভার্স এক্স এর কন্ডিশন কি ছিল? এক্স এর মানটা আমি আলোচনা জাস্ট লিখে নিচ্ছি। এক্স এর মানটা -1 থেকে 1 এর মধ্যে থাকলে সাইন ইনভার্স এক্স এর অস্তিত্ব ছিল। -1 to 1 মানে mod of x less or equal to 1 ছিল। -1 to 1 এর মধ্যে, এই কথার অর্থ হচ্ছে mod of x less or equal to 1। সেটাকে আমরা যদি অসমীকরণ আকারে রাখার চেষ্টা করি, এটার অসমীকরণ মানে মড দিয়ে যদি প্রকাশ করি এই সম্পর্কটাকে, তাহলে এটা হয়। এটা ছিল সাইন ইনভার্স এর ক্ষেত্রে। কিন্তু তাহলে কোসেক ইনভার্স ব্যাপারটা কি হয়? সাইন ইনভার্সটার বাইরে যে জায়গাটা পড়ে, সাইন ইনভার্সের বাইরে কি জায়গা পড়ছে? এর পর থেকে, অর্থাৎ মানের পর থেকে, আর -1 এর থেকে ছোট, +1 থেকে বড় এবং -1 থেকে ছোট যদি x এর মান হয়, তাহলেই কোসেক ইনভার্স x টা এক্সিস্ট করে, অর্থাৎ অস্তিত্ব থাকে। তার মানে ব্যাপারটা কি হবে? x এর মান হতে হবে গ্রেটার অর ইকুয়াল টু +1, আবার x এর মান হতে হবে লেস অর ইকুয়াল টু -1। এই দুটো কন্ডিশন ফুলফিল করলে কোসেক ইনভার্স x এর মানটা তার অস্তিত্ব থাকে। তাহলে এটা আমরা কি করে বোঝাবো? এটাকেই আমরা বলবো সংক্ষেপে, এই রিলেশনটাকেই সংক্ষেপে বলবো mod of x greater or equal to 1। এই রিলেশনটাকে সংক্ষেপে যেহেতু বলে আসছি mod of x less or equal to 1, তাহলে তার এর বাইরে যে জায়গাটা, সেই জায়গাটাকে আমরা বলবো সংক্ষেপে mod of x greater or equal to 1। কোসেকের ব্যবহারটা কম থাকে, তবুও আমি অস্তিত্ব থাকার কন্ডিশন এটা। তাহলে কোসেক ইনভার্স x এর যদি অস্তিত্ব থাকার কন্ডিশন এটা হয়, সাইন ইনভার্স x এর মতনই সাইন ইনভার্স x এর অস্তিত্ব থাকার কন্ডিশন কি ছিল? -1 to 1 এর মাঝে হবে, আর কোসেক ইনভার্স x এর অস্তিত্ব কন্ডিশন কি হবে? -1 থেকে ছোট হবে আর +1 থেকে বড় হতে হবে x এর মানটাকে। অর্থাৎ সাইন ইনভার্স, এখানে আরেকটু বলে নিচ্ছি, সাইন ইনভার্স 2 এর কোনো অস্তিত্ব নাই। কিন্তু যদি বলি কোসেক ইনভার্স 2 অবশ্যই অস্তিত্ব আছে। কারণ কোসেক ইনভার্সের মানটা কি হতে হচ্ছে? x এর মানটা -1 থেকে ছোট হতে হবে, +1 থেকে বড় হতে হবে, তাহলেই কোসেক ইনভার্সের অস্তিত্ব থাকবে। কিন্তু সাইন ইনভার্স 2 এর কোনো অস্তিত্ব নেই। কিন্তু কারণ সাইন ইনভার্সের ক্ষেত্রে কন্ডিশনটা এটা ছিল যে -1 থেকে 1 এর মধ্যে হতে হবে। এটা কিন্তু -1 থেকে 1 এর মধ্যে পড়ছে না, সেই জন্য সাইন ইনভার্স অফ 2 এর অস্তিত্ব নাই। অথচ কোসেক ইনভার্স 2 এর অস্তিত্ব আছে। তাহলে অস্তিত্ব যদি থাকে, তাহলে কোণের মানটা কি হবে? এবং কোসেক ইনভার্স x টাকে আমি আলফা ধরছি বা থিটা ধরছি, কোসেক ইনভার্স x টাকে আমি থিটা ধরছি।
যদি কোসেক ইনভার্স x টাকে থিটা ধরি তাহলে অবশ্যই থিটার মানটা কোসেক ইনভার্স x সমান সমান থিটা ধরি, তাহলে থিটার মুখ্য মানের ব্যাপার আছে। থিটার যে কোনো মান হতে পারে, কিন্তু যদি মুখ্য মান বলি তাহলে আবার একই সাইনের সাথে এই জায়গাটায় মিল আছে, -π/2 থেকে +π/2 মধ্যে কোসেক ইনভার্সের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে মুখ্য মানটা কোসেক ইনভার্সের ক্ষেত্রেও যা হচ্ছে সাইন ইনভার্সের ক্ষেত্রেও তাই হচ্ছে। ঠিক একইভাবে 6টা ত্রিকোণমিতির অনুপাত যেরকম হয় সেরকম 6টা হবে এক্ষেত্রেও। আমরা 5 নম্বরে যেটা করব কোসেক ইনভার্স x এর পরে করব সেক ইনভার্স x। এতএব একই রকম কোসেকের আমরা যেমন সাইন থেকে কোসেক পেলাম, তাহলে cos থেকেও আমরা সেকটা পাবো। তাহলে সেক ইনভার্স x এর অস্তিত্ব থাকবে, সব নির্ভর করবে x টা কি হবে। অস্তিত্ব থাকবে যদি, আচ্ছা দেখো cos ইনভার্সের ক্ষেত্রে আর sin ইনভার্সের ক্ষেত্রে শর্তটা একই ছিল, x এর মান কি হবে -1 থেকে 1 এর মধ্যে হবে। তাহলে cos আর sin ইনভার্সের ক্ষেত্রে শর্তটা যদি একই থেকে থাকে তাহলে cosec ইনভার্সের ক্ষেত্রেও কিন্তু শর্তটা sec এর সাথে একই হবে। cos sin তার ব্যস্ত অনুপাত যেমন cosec sec হয়, তাহলে cosec এর ক্ষেত্রেও আর sec এর ক্ষেত্রেও অস্তিত্ব থাকার শর্তটা একই হচ্ছে। অর্থাৎ এখানে কি হবে, এটাও mod of x lesser equal to 1। cos sin ইনভার্সের অস্তিত্ব থাকার শর্তটা একই ছিল, সেজন্য cosec আর sec ইনভার্সের ক্ষেত্রেও অস্তিত্বটা থাকার কন্ডিশনটা একই হলো। কিন্তু cos এর ক্ষেত্রে মুখ্য মান অর্থাৎ থিটা বলে যে মানটা আমরা পাবো, এখানেও ধরি sec ইনভার্স x থিটা, থিটা বলে যে কোনটা পাবো এই থিটার মানটা, এই থিটার মান মানে এখানে আমরা মুখ্য মান বলবো অবশ্যই 0 থেকে π। তাহলে কার সাথে কার মিলটা আমরা পাচ্ছি, পরিসরটা আলাদা হচ্ছে, অস্তিত্ব রক্ষার জায়গাটা আলাদা হচ্ছে, কিন্তু মুখ্য মানটা কিন্তু একই জায়গায় থাকছে। সেক ইনভার্স ক্ষেত্রেও মুখ্য মানটা যেখানে থাকছে, কোসেক ইনভার্সের ক্ষেত্রেও মুখ্য মানটা আমরা একই জায়গায় রাখার চেষ্টা করছি, মানে একই জায়গায় থাকবে মুখ্য মানটা। এটা কিন্তু cos এর ক্ষেত্রে ছিল, সেক ইনভার্সের ক্ষেত্রে যা, cos ইনভার্সের ক্ষেত্রে তাই মুখ্য মান, sin ইনভার্সের ক্ষেত্রে যা ছিল, কোসেক ইনভার্সের ক্ষেত্রে মুখ্য মানটা একই জায়গায় থাকছে। এবার 6 নম্বর আমরা যেটা বলবো tan ইনভার্স করেছিলাম। tan ইনভার্সের ক্ষেত্রে x এর মানের কোনো সীমারেখা ছিল না tan ইনভার্সের ক্ষেত্রে, তাহলে cot ইনভার্সের ক্ষেত্রেও তাই হবে। শুধু একটা জিনিস লক্ষ্য করবে, অস্তিত্ব থাকার শর্ত sin এর ক্ষেত্রে যা ছিল sin ইনভার্সের ক্ষেত্রে, cosec ইনভার্সের ক্ষেত্রে সেই জায়গাটা বাদ দিতে হচ্ছে, কিন্তু মুখ্য মান আবার একই জায়গা। cos ইনভার্সের ক্ষেত্রে অস্তিত্ব থাকার শর্ত x এর মানটার যে পরিসরটা উল্লেখ করা ছিল -1 থেকে 1 এর মধ্যে, তাহলে সেই জায়গাটা আমাদের sec ইনভার্সের ক্ষেত্রে বাদ দিতে হচ্ছে। তাহলে নিতে হচ্ছে কি greater or equal to 1। এটার অর্থ হচ্ছে x এর মান -1 থেকে ছোট, খুব ভালো করে লক্ষ্য করবে, x এর মান মাইনাস, এর অর্থ কিন্তু তাই -1 থেকে ছোট, -1 অথবা -1 থেকে ছোট, আর 1 অথবা 1 থেকে বড়, +1 থেকে বড়। তাহলে পরিসরটা কিন্তু cos এর সাথে sec এর, cos এ যে অংশটা নিচ্ছি sec এ তার সেই অংশটা বাদ দিয়ে বাকিটা নিচ্ছি, কিন্তু যখন মুখ্য মান নিচ্ছি আবার একই জায়গা হয়ে যাচ্ছে। অর্থাৎ থিটার মানটা cos ইনভার্সের ক্ষেত্রেও যা ছিল sec ইনভার্সের ক্ষেত্রে মুখ্য মান একই জায়গায় রাখবো। তাহলে tan আর cot এর ক্ষেত্রে কোনো ব্যতিক্রম হবে না। tan এর সাথে cot এর অনেক মিল আছে। আমরা tan ইনভার্সের ক্ষেত্রে যেটা দেখেছিলাম পরিসরটা হয় -∞ থেকে ∞, তাহলে এখানে cot ইনভার্সের ক্ষেত্রেও পরিসরটা হবে -∞ থেকে ∞। তোমরা পেয়ে যাবে, তোমাদের বই 4 নম্বর নিয়মে এটা থাকবে। আচ্ছা, আর cot ইনভার্সের ক্ষেত্রে এটা আলাদা করে মনে রাখতে হবে, cot ইনভার্সের অস্তিত্ব থাকবে যদি বলে বলছি একই। cot আর tan এর ক্ষেত্রে, cot ইনভার্স আর tan ইনভার্সের ক্ষেত্রে সুবিধাটা হচ্ছে অস্তিত্ব থাকার কন্ডিশনটা একই, কিন্তু থিটা বলে cot ইনভার্স x, cot ইনভার্স x।
এর থিটা বলে যে কোণটা আমরা পাবো সেই কোণের পরিসরটা আবার এখানে আলাদা হয়ে যাবে। cot ইনভার্স x এর ক্ষেত্রে যদি cot ইনভার্স x সমান সমান থিটা ধরি, তাহলে থিটার পরিসরটা হয়ে যাবে 0 থেকে পাই এর মধ্যে। তোমরা আপাতত এটা মনে রাখার চেষ্টা করবে। থিটাটাকে আমরা মুখ্য মান বললে 0 থেকে, পরিসর বলতে একটু ভুল হবে, আমরা মুখ্য মান যদি বলে তাহলে অবশ্যই 0 থেকে পাই এর মধ্যে রাখার চেষ্টা করব। তাহলে এই যে নিয়মগুলো বললাম খুব ব্যবহার হয় সাইন ইনভার্স, কস ইনভার্স, ট্যান ইনভার্সের নিয়মগুলো। তাহলে এই নিয়মগুলো যে বললাম সেই নিয়মগুলো ব্যবহার করে আমি কয়েকটা মুখ্য মান এবং সাধারণ মান নির্ণয় করার অঙ্ক, এটা খুব ইম্পর্টেন্ট শর্ট প্রশ্ন হিসাবে থাকে। একটা মুখ্য মান নির্ণয় করা আসে এবং সাধারণ মান নির্ণয় করা আসে, আসার সম্ভাবনা বেশি। এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টার থেকে প্রতি বছরই প্রায় 7 মার্কসের কোশ্চেন হয়। একটা 4 মার্কসের থাকে, একটা 2 মার্কসের থাকে, আর একটা 1 মার্কসের থাকে। তো এই যে নিয়মগুলো বললাম, আরো নিয়ম আছে সেগুলো পরে বলছি। এই নিয়মগুলোর উপরে যে 1 নম্বরের একটা শর্ট প্রশ্ন আসতে পারে সেটা নিয়ে আমি আলোচনা করছি, কি রকম হতে পারে। নিয়মগুলো আশা করি তোমাদের মনে থাকবে। এই নিয়মগুলো ব্যবহার করে আমি 2-4টা প্রবলেম নিয়ে করব। যেমন নিজেই প্রশ্ন লিখছি, সাইন ইনভার্স মাইনাস হাফ, যে নিয়মগুলো বললাম নিয়মগুলোর সাথে মিল করে আমি লিখছি সাইন ইনভার্স মাইনাস হাফ। এত এর প্রথম প্রশ্ন যেটা মুখ্য মান নির্ণয় করতে হবে এবং সাধারণ মান নির্ণয় করতে হবে, দুটোই। এত এর মুখ্য মান ও সাধারণ দুটো, হয় মুখ্য মান আসবে অথবা সাধারণ মান আসবে। সাধারণ মান নির্ণয় করো। মুখ্য মান অথবা সাধারণ মান দুটো আসে না, যে কোনো একটা আসবে। তো একই প্রশ্ন নিয়ে আমি দুটো তিনটে কোশ্চেন এখানে সমাধান করবো। 2 মিনিটে তার মধ্যে বুঝে যাবে সমস্তটাই। মুখ্য মানও বের করবো, সাধারণ মানও বের করবো। সাইন ইনভার্স মাইনাস হাফ, ব্যাপারটা কি রকম? আচ্ছা, সাইন ইনভার্স মাইনাস হাফ। সাইন ইনভার্স মাইনাস হাফ মানে ধরে নিব প্রথমে যেটার মুখ্য মান বা সাধারণ মান নির্ণয় করতে হবে সেটাকে ধরি সাইন ইনভার্স মাইনাস হাফ ইকুয়াল টু আলফা ধরলাম। অতএব ইনভার্সটা ওইদিকে গেলে কত হয়? সাইন আলফা ইকুয়াল টু মাইনাস হাফ। প্রথমে দেখে নিব এটার অস্তিত্ব আছে কিনা। সাইন ইনভার্স মাইনাস হাফ যে আলফা ধরবো তার আগে দেখে নিব সাইন ইনভার্স মাইনাস হাফ কি হতে পারে? হতে পারে। সাইন ইনভার্সের ক্ষেত্রে আবার লিখে নিচ্ছি x এর মানের সীমাটা হয় -1 থেকে 1। তাহলে এখানে x এর মানের যে সীমাটা -1 সেটা অবশ্যই -1 থেকে 1 এর মধ্যেই আছে, এর বাইরে কিন্তু নাই। তাহলে এর অস্তিত্ব আছে। আর না হলে যদি এর অস্তিত্ব না থাকে, আমাদের কন্ডিশনে আটকে যায় প্রথমে, যে অস্তিত্ব থাকার যে কন্ডিশনটা ছিল সাইন ইনভার্স x এর ক্ষেত্রে, সেই কন্ডিশনে যদি আটকে যায়, অর্থাৎ x এর মান যদি 1 থেকে অনেকটাই বড় হয়ে যায় আর -1 থেকে অনেকটাই ছোট হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা লিখে দিব অস্তিত্ব নেই, কিছু করতে হবে না। কিন্তু এখানে দেখে নিলাম x এর যে মানটা -1, অর্থাৎ যার অস্তিত্ব আছে। তাহলে সাইন আলফা কত হচ্ছে? -1। এবার আমরা কোণের মানটা নির্ণয় করব। আমরা এগুলো সবসময় চেষ্টা করব রেডিয়ানে করার, ডিগ্রিতে না করে কোণগুলোকে রেডিয়ানে করার। তা আমি যেটা আমাদের আপাতত জানা আছে, মাইনাসটা মাইনাসই রাখলাম, হাফের জায়গায় সাইন 30 ডিগ্রি π/6 করলাম। মাইনাসটা মাইনাসই রাখলাম, হাফের জায়গায় π/6 করলাম। আচ্ছা, সাইনের ক্ষেত্রে মুখ্য মান হচ্ছে যেহেতু কত থেকে কতর মধ্যে থাকে এটা আমরা জানি, -π/2 থেকে π/2 মধ্যে, হয় ফার্স্ট অথবা ফোর্থ।
তাহলে আমরা সাইনের ক্ষেত্রে যদি মাইনাস চিহ্নটা ভেতরে নিই তাহলে কত হচ্ছে -π/6 -π/6 সাইনের ক্ষেত্রে মাইনাস চিহ্নটা যদি ভেতরে নিই তাহলে আলটিমেটলি sin আলফা ইকুয়াল টু কত পাচ্ছি -π/6 আলফার মান কত হবে -π/6 কোনো প্রবলেম নেই আলফার মান কত হলো -π/6 এক্ষেত্রে আমাদের কোনো অসুবিধা নেই -π/6টা লিখতে কারণ মুখ্য মান যখন বলা ছিল মুখ্য মান যদি এখানে আলফা ধরে থাকি তাহলে আলফার মানটা কত হবে হয় চতুর্থ না হয় প্রথম পাদ তাহলে -π/6 তো আমাদের চতুর্থ পাদে হচ্ছে -π/6 -π/6 যে অ্যাঙ্গেলটা অর্থাৎ -30 কোন কোয়াড্রেন্টে যাচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টে যাচ্ছে তাহলে অবশ্যই আমরা এই কোণটাকে রাখতে পারি তাহলে এই ক্ষেত্রে sin ইনভার্স -½ এর মুখ্য মান কত হলো sin ইনভার্স -½ এত এর মুখ্য মান দাঁড়াচ্ছে -π/6 sin ইনভার্স -½ এর মুখ্য মান -π/6 ঠিক এই প্রশ্নটাই sin ইনভার্স -½ এর সাধারণ মান কি করে বের করব sin ইনভার্স -½ এর সাধারণ মান sin ইনভার্স -½ এর সাধারণ মানটা নির্ণয় করতে গেলে আমাদের মুছে দিচ্ছি হ্যাঁ মুছে দিয়ে আমি নিচের দিক থেকে মুছে দিচ্ছি sin ইনভার্স -½ এর সাধারণ মান নির্ণয় করতে গেলে এই পর্যন্ত একই ক্যালকুলেশন করতে হবে sin ইনভার্স -½ কে আলফা ধরব sin আলফা = -½ ধরব এটা মাইনাস বাইরে আসবে -½ এর জায়গায় π/6 মাইনাসটা ভিতরে গেল আলফার যে মুখ্য মান সেই নির্ণয় করা পর্যন্ত সব ঠিক থাকবে এইবার আমাদের সাধারণ সমাধানের ত্রিকোণমিতিতে সাধারণ সমাধান বলে একটা চ্যাপ্টার ছিল তার কিছু সূত্র ছিল সেই সূত্রটা ব্যবহার করব তাহলে সাধারণ মান নির্ণয় করতে গেলে এই পর্যন্ত একই করার পরে আলফা ইকুয়াল টু লিখব সেখানে সূত্র ছিল sin θ ইকুয়াল টু sin আলফা হলে θ ইকুয়াল টু n π প্লাস -1 হোল টু দি পাওয়ার n ইনটু আলফা তাহলে এখানে আলফার জায়গায় কত আছে -π/6 তাহলে সাধারণ সমাধান করতে গেলে কি করব সাধারণ মান নির্ণয় করতে গেলে x ইকুয়াল টু n π প্লাস -1 হোল টু দি পাওয়ার n ইনটু আলফা বলতে π/6 তাহলে আমাদের দাঁড়াচ্ছে n π -1 হোল টু দি পাওয়ার n ইনটু কত দাঁড়ালো π/6 -1 হোল টু দি পাওয়ার n ইনটু π/6 n π প্লাস -1 হোল টু দি পাওয়ার n ইনটু π/6 এটা হলো ফর্মুলা তাহলে এই মাইনাসটা বাইরে চলে যাবে এটা কিন্তু সাধারণ সমাধানের সূত্র তোমরা 11 এর চ্যাপ্টারে ছিল সাধারণ সমাধান সেই সূত্রটা অ্যাপ্লাই করে এই sin ইনভার্স -½ যে কোণটা হবে তার সাধারণ মানটা বের করলাম আর সাধারণ মান বের করতে অবশ্যই n এর সীমাটা উল্লেখ করতে হয় n এর মান 0 প্লাস -1 প্লাস -2 ডট 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 যা খুশি হতে পারে তাহলে এইটা কিন্তু আমাদের সাধারণ মান আলফা ইকুয়াল টু এখানে বক্স না করে নিচে বললেই ভালো হয় sin θ ইকুয়াল টু sin আলফা সাধারণ মান ঠিক একই ভাবে আমি আরো একটা বিপরীত বৃত্তীয় অপেক্ষকের সাধারণ মান নির্ণয় করব সেটা কত মুছে দিচ্ছি সাধারণ মান এবং মুখ্য মান দুটো মানই নির্ণয় করব সাধারণ মানও নির্ণয় করব এবং মুখ্য মানও নির্ণয় করব যদি আমি নিই cot ইনভার্স -1 আমি একটা অপেক্ষক নিচ্ছি sin ইনভার্সের জায়গায় শুধু নিচ্ছি cot ইনভার্স -1 এতএব cot ইনভার্স -1 এর মুখ্য মানও নির্ণয় করব আর সাধারণ মানও নির্ণয় করব
কট ইনভার্স এক্স এর ক্ষেত্রে আমি সব শেষে যে নিয়মটা লিখলাম তোমরা সেখানে লক্ষ্য করবে কট ইনভার্স এক্স এর ক্ষেত্রে যে কোণটা আসে কট ইনভার্স এক্স ওরে যে কোণটা আসবে কট ইনভার্স -1 ওরে যে কোণটা আসবে সেই কোণটা সবসময় 0 থেকে পায়ের মধ্যে হয়। অর্থাৎ এই মুখ্য মানটা যে কোণটা আমরা নির্ণয় করতে যাব সেই কোণটার মান সবসময় 0 থেকে পায়ের মধ্যে হবে, অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় কোয়াড্রেন্টের মধ্যে আসবে। আলফাটা অলওয়েজ 0 থেকে বড়, পায়ের মধ্যে, পাই থেকে ছোট। অর্থাৎ আমাদের উদ্দেশ্য হচ্ছে 0 টু পায়ের মধ্যে একটা কোণ নির্ণয় করা। ঠিক আছে, তাহলে কট আলফা কত? কট আলফা খুব সহজে -1। 0 থেকে পাইয়ের মধ্যে প্রথম অল পজিটিভ। কট দেখতে পাচ্ছি কি নেগেটিভ? আমরা ত্রিকোণমিতির যে নিয়ম জানি অল সাইন ট্যান কস, তাহলে এইখানে ট্যান আর কটটা পজিটিভ হয়, আর কট নেগেটিভ তাহলে কোথায় হবে? অল, এখানে কট পজিটিভ, থার্ড কোয়াড্রেন্টে কট পজিটিভ, তাহলে কট নেগেটিভ হয় সেকেন্ড এবং থার্ড। কট আলফা নেগেটিভ সেকেন্ডে হয় এবং থার্ডে হয়। যেহেতু মুখ্য মান বলেছে, থার্ড বলছি, ফোর্থে হয়, যেহেতু মুখ্য মান বলেছে তাহলে আমরা ফোর্থ কোয়াড্রেন্টটা আগে নেব না। যুক্তিটা এটা, কট আলফার মান নেগেটিভ সেকেন্ডে হয় এবং ফোর্থে হয়, কিন্তু কট আলফার কট ইনভার্স এক্স এর ক্ষেত্রে যে আলফাটা পাবো সেই আলফাটার মুখ্য মান যদি বলি তাহলে 0 থেকে পাইয়ের মধ্যে থাকে। তাহলে আমাদের চেষ্টা করতে হবে হয় ফার্স্ট অথবা সেকেন্ড। তাহলে এই যুক্তিতে কট আলফা -1 সেক্ষেত্রে আলফার মান চতুর্থ পদে পাবো, জেনেও আমরা নিতে পারবো না, কারণ মুখ্য মান নির্ণয় করতে হবে 0 থেকে পাইয়ের মধ্যে রাখতে হবে। 0 থেকে পাই বলতে এখানে হয় প্রথম অথবা দ্বিতীয় পদের মধ্যে। তাহলে কট ইনভার্স -1 কট নেগেটিভ, তাহলে কট নেগেটিভ কোথায় দাঁড়াচ্ছে? কট এখানে পজিটিভ এখানে নেগেটিভ, তাহলে অবশ্যই আমাদের দ্বিতীয় পাদে অর্থাৎ সেকেন্ড কোয়াড্রেন্টে একটা আলফার মান আমাদের নিতে হবে। তাহলে মাইনাস, আমি যেটা জানি সেটা লিখে নিচ্ছি, কট π/4 এর মান 1 হয়, কোনো প্রবলেম নাই। মাইনাস মাইনাসই থাকলো, কট π/4 1। এটাকে জোর করে সেকেন্ড কোয়াড্রেন্টে নিয়ে যাওয়ার জন্য ত্রিকোণমিতির 11 এর একদম ফার্স্ট চ্যাপ্টারটা লাগছে। জোর করে সেকেন্ড কোয়াড্রেন্টে অল সাইন ট্যান কসের যে চ্যাপ্টারটা, জোর করে এই কোণটাকে সেকেন্ড কোয়াড্রেন্টে নিয়ে যেতে হবে। তাহলে কি করে নিয়ে যাব আমরা? জোর করে নিয়ে যাওয়ার পদ্ধতি, কটের ক্ষেত্রে জোর করে নিয়ে যাওয়ার পদ্ধতি, সাইনের নিচে কোনো সাইন লিখবো না, কটের নিচে কট লিখবো। তারপরে সেকেন্ড কোয়াড্রেন্টে ঢুকতে গেলে অলওয়েজ 2 * π/2 করতে হবে। এই জায়গাগুলো মনে রাখার, অলওয়েজ 2 * π/2 করতেই হবে। মাইনাস সাইনটা কিন্তু আর লিখতে হয় না, কারণ এটা ব্যাক প্রসেসে যদি আমরা লক্ষ্য করি তাহলে 2 * π/2 -π/4, অর্থাৎ পুরো কোণটা হয়ে যাচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে, আর সেকেন্ড কোয়াড্রেন্টে কট হয় নেগেটিভ। জোড় সংখ্যার জন্য কট কটই থাকে, π/4 পাশে বসে। তাহলে আমরা যদি হিসাব করে দেখি 180, তার থেকে 45 বাদ যাচ্ছে, 135 ডিগ্রি হচ্ছে। তাহলে কট কত দাঁড়াচ্ছে? 3π/4। তাহলে কট আলফা ইকুয়াল টু 3π/4, অতএব আলফা মান কত দাঁড়াচ্ছে? 3π/4। আমাদের মুখ্য মানের যে পরিসরটা ছিল, মুখ্য মানের যে পরিসর, সেই পরিসরের মধ্যে ঢুকে গেল, 0 থেকে পাইয়ের মধ্যেই থাকলো, কিন্তু আলফার মানটা কত হলো? 3π/4। তাহলে এক্ষেত্রে কট ইনভার্স -1 এতএব মুখ্য মান 3π/4। কট ইনভার্স -1 এর মুখ্য মান দাঁড়ালো 3π/4। আচ্ছা, মুখ্য মানের পরে আসবে কি? সাধারণ মান। যে কোনো একটা পরীক্ষায় আসবে, হয় মুখ্য মান নির্ণয় করে আসবে অথবা সাধারণ মান। তাহলে মুখ্য মান নির্ণয় করার ক্ষেত্রে সেক্ষেত্রে থিটা বা আলফা যেটাই বলি না কেন, তার পরিসরটা অবশ্যই লক্ষ্য করতে হবে। সেই হিসাবে যে কোয়াড্রেন্টে হবে সেই কোয়াড্রেন্টের মধ্যে কোনটাকে নিয়ে যেতে হবে। মুখ্য মান নির্ণয় করার পরে আমরা যেটা করব
সেটা হচ্ছে সাধারণ মান। তাহলে সাধারণ মান নির্ণয় করার ক্ষেত্রে আগের প্রবলেমটাই আমরা দেখলাম যা ছিল এইখানেও ঠিক তাই, এই পর্যন্ত রাখতে হবে। অর্থাৎ আগে যেমন আমরা বের করলাম sin আলফার মানটা, sin আলফার মান মাইনাস sin অফ মাইনাস π/6 করে যে বের করলাম ওই পর্যন্ত একই থাকছে, এখানেও থাকবে। শুধু সাধারণ মান নির্ণয় করার ক্ষেত্রে সাধারণ সমাধানের যে সূত্রটা সেটা আমরা অ্যাপ্লাই করব। তোমাদের ক্লাস 11 এর আবার বলছি সাধারণ সমাধানের সূত্র তোমরা দেখবে tan θ = tan আলফা হলে সাধারণ সমাধানের সূত্র ছিল θ = n পাই প্লাস আলফা, cot θ = cot আলফা হলেও তাই হয়, θ = n পাই প্লাস আলফা। তাহলে এখানে θ বলতে আলফা, আর এটা আমাদের আলফার কাজ করছে। সূত্রটা কি আলফা = একদম ওই সূত্র n পাই প্লাস আলফা অর্থাৎ 3π/4। এটা হবে আমাদের একদম এই জায়গা থেকে সাধারণ সমাধানের সূত্রটা অ্যাপ্লাই করব। n = আর কিছু না 0, নতুন কিছু না, +-1 +-2 যেটা অ্যানসার চাইবে। মুখ্য মান চাইলে আগেই হয়ে গেছে। আর যদি বলে সাধারণ মান নির্ণয় করো তার মানে n দিয়ে লিখতে হবে, n যুক্ত রাশি হবে, n দিয়ে প্রকাশ করলাম, n এর মান 0, +-1 +-2 এটা মেনশন করতে হবে। n এর যে কোনো মানের জন্যই এটা একটা ইনভার্সের মান হবে, অর্থাৎ cot ইনভার্স -1 এর মান হবে। এটা হবে আমাদের সাধারণ মান। ঠিক আছে, তাহলে দুটি প্রবলেম নিয়ে আমি এখানে দেখলাম তাদের মুখ্য মান এবং সাধারণ মান নির্ণয় করার পদ্ধতি। তোমরা 6টি ইনভার্সের ক্ষেত্রে মুখ্য মান এবং সাধারণ মান নির্ণয় করবে। আমি তোমাদের বাড়ির প্রবলেম হিসাবে দিয়ে রাখছি, তারপরে বইয়ের প্রবলেমগুলো তোমরা আসবে। 1 নম্বর sin ইনভার্স অফ √3/2 এর মুখ্য মান এবং সাধারণ মান প্রত্যেকের ক্ষেত্রে দিচ্ছি। cos ইনভার্স অফ -1/√2 প্র্যাকটিস করবে বাড়িতে। মুখ্য মান এবং সাধারণ মান পরে লিখে দিচ্ছি। মুখ্য মান ও সাধারণ মান নির্ণয় করো। sin cos tan এ যাচ্ছি, tan ইনভার্স অফ -√3 cosec inverse of -1/√, cosec inverse of -√, sec inverse of 2/√3, cot inverse of একই দিচ্ছি, tan ইনভার্স যা দিলাম cot inverse of, আচ্ছা আমি করে দিলাম কত, cot inverse এর একটা করেছি হাফ করেছি, তাহলে cot inverse of -1। এই 6টা ইনভার্সের মুখ্য মান এবং সাধারণ মান তোমরা নিজের থেকে বাড়িতে করবে। এবার আমি বইয়ের অনুশীলনীর যে প্রবলেমগুলো সেই প্রবলেমে ঢুকে যাচ্ছে। আচ্ছা তার আগে আরো একটু আমাকে নিয়ম বলতে হবে, আমি আর একটু বলে নিচ্ছি। বাকিগুলো জাস্ট আমি মুখে বলে যাচ্ছি, তোমরা একটু বইয়ের সাথে ফলো করবে, দেখবে। আমি আশা রাখছি তোমাদের কাছে বইটা আছে, তাই বই থেকেই এখন বলছি। মান নির্ণয়ের ক্ষেত্রে মুখ্য মান সাধারণ নির্ণয়ের একটা প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবে। এইবার বাকি যে সূত্রগুলো ইনভার্সের ক্ষেত্রে প্রযোজ্য, সাইন অফ সাইন ইনভার্স কোনো ক্ষেত্রে যদি আমরা দেখি সাইন অফ সাইন ইনভার্স x, তাহলে সাইন সাইন ইনভার্স উঠে গিয়ে x বসে। উল্টোটাও হয়, সাইন ইনভার্স অফ সাইন থিটা, তাহলে সেক্ষেত্রে সাইন সাইন ইনভার্স উঠে গিয়ে থিটা বসবে। ঠিক আছে, এই যে ইনভার্সের পরে যেটা হয় সেটা একটা মান, এটা কখনো কোণ হবে না কিন্তু, হ্যাঁ
সেই জন্য উঠে গিয়ে x হবে। আর sin ইনভার্স অফ sin, সাইনের পরে যেটা আসবে সেটা একটা কোণ হবে, সেই জন্য উঠে গিয়ে একটা কোণই থাকবে উত্তর। তাহলে সাইনের ক্ষেত্রে sin sin ইনভার্স অথবা sin ইনভার্স sin যদি পাশাপাশি থাকে উঠে যায়, cos-এর ক্ষেত্রেও তাই হয়, tan-এর ক্ষেত্রেও তাই হয়, এর কোনো ব্যতিক্রম নেই। আচ্ছা, এইবার মনে রাখতে হবে, খুব সহজ, ব্যস্ত সম্পর্ক। আচ্ছা, ব্যস্ত সম্পর্ক কার সাথে কার ছিল? সাইনের সাথে। সবসময় কম্পেয়ার করতে হবে ত্রিকোণমিতির সাথে, না হলে বিপরীত বৃত্তে অপেক্ষক চেনা যাবে না। যেমন কসের সাথে সেকের সম্পর্ক কি ছিল? ব্যস্ত সম্পর্ক ছিল। সাইনের সাথে কোসেকের কি সম্পর্ক ছিল? ব্যস্ত সম্পর্ক ছিল। ট্যানের সাথে কটের সম্পর্ক কি ছিল? ব্যস্ত সম্পর্ক। তাহলে ইনভার্সের ক্ষেত্রে সম্পর্কগুলো আমাদের মনে রাখতে হবে। তোমরা দেখবে sin ইনভার্স অফ x ইকুয়াল টু, যদি কোসেক ইনভার্স করি তাহলে 1/x হবে, অর্থাৎ x টা 1 হয়ে যায়। এটা কিন্তু কখনো এরকম হবে না 1 কোসেক ইনভার্স x, এটা ভুল। x টা 1/x হবে, sin ইনভার্সটা কোসেক ইনভার্স হবে। sin থিটা ইকুয়াল টু 1 কোসেক থিটা হয়, সেজন্য sin এর সাথে কোসেকের সম্পর্কটাও ইনভার্সের ক্ষেত্রে এরকম হয়ে যায়, অর্থাৎ ভেতরের মানটা তার অনুন্নত হয়ে যাবে, অর্থাৎ 1 হয়ে যাবে, 1/x হয়ে যাবে। এটা শুধু sin এর ক্ষেত্রে না, এটা cos এর ক্ষেত্রেও হবে, এই একই রকম সম্পর্ক tan এর ক্ষেত্রেও হবে। মনে রাখবে, তোমরা এগুলো সব বইয়ে পেয়ে যাবে, sin cos tan। আচ্ছা, আর একটা জিনিস, সেটা হচ্ছে নেগেটিভ কোণ, অর্থাৎ ইনভার্সের ভিতরে যদি মানটা নেগেটিভ হয় তাহলে সেই নেগেটিভটাকে আমি বাইরে আনতে পারি। এই যেমন আমরা জানতাম sin অফ মাইনাস থিটা মাইনাস sin থিটা, তাহলে sin ইনভার্স অফ মাইনাস x কি হবে? sin ইনভার্স অফ মাইনাস x, sin ইনভার্স অফ মাইনাস x এর ক্ষেত্রেও মাইনাসটা বাইরে আসবে, মাইনাস sin ইনভার্স x করতে পারি। sin এর ক্ষেত্রে যেহেতু sin অফ মাইনাস থিটা মাইনাস sin থিটা হতো, sin ইনভার্সের ক্ষেত্রে করতে পারি। তোমরা cos এর নিয়মটা দেখে নেবে এবং tan এর নিয়মটাও দেখে নেবে। tan এর ক্ষেত্রে মাইনাস আসবে। আচ্ছা, cos এই জায়গাটায় একটু মনে রাখা, cos cot আর sec এদের ক্ষেত্রে cos cot আর sec একটু ব্যতিক্রম হয়। তোমরা যেমন cos ইনভার্স অফ মাইনাস x কি লিখবে? cos এর ক্ষেত্রে দেখতে cos অফ মাইনাস থিটা কত হয়ে যেত? cos থিটা। মনে রাখতে হবে, কিছু করার নাই, মনে রাখার বিকল্প নেই। cos অফ মাইনাস থিটা ইকুয়াল টু cos থিটা, এটা হয়ে যেত, মাইনাসটা থাকতো না। ঠিক আছে, এর ব্যাখ্যা ছিল আগে। আচ্ছা, যাই হোক, তাহলে cos ইনভার্স অফ মাইনাস x তাহলে কেমন করে মাইনাসটা বাইরে আসবে? আসতে পারে না। cos এর ক্ষেত্রে যেমন মাইনাসটা বাইরে আসেনি, তাহলে cos ইনভার্সের ক্ষেত্রেও মাইনাসটা বাইরে আসবে না। আর যদি আনতেই হয় তাহলে আমরা সেক্ষেত্রে লিখব পাই মাইনাস cos ইনভার্স x। cos এ যেটা হয়েছে সেটাই হবে আবার কোসেকের ক্ষেত্রে, এই সেকের ক্ষেত্রে। কোসেকের ক্ষেত্রে সাইনের মতো, কোসেক যেমন সাইনে যেমন বাইরে আসতো, সাইনের কোসের ক্ষেত্রেও তাই হবে। আচ্ছা, cosec sec। এরপরে tan এর নিয়মের ক্ষেত্রে tan এর ক্ষেত্রে মাইনাসটা বাইরে আসছে, আবার দেখে নেবেন নিয়মগুলো, আমি আর এগুলো বিশেষ আলোচনায় যাচ্ছি না। পরবর্তী যে নিয়মগুলো একটু বলে দেওয়া দরকার, এটা হচ্ছে মাইনাস চিহ্নটা কার ক্ষেত্রে বাইরে আসবে আর কার ক্ষেত্রে আসবে না। এইবার আরেকটা সম্পর্ক যেটা ত্রিকোণমিতিতে ছিল, পূরক কোণের সম্পর্ক ছিল। কিরকম পূরক কোণের? সাইনের সাথে কসের একটা সম্পর্ক হতো পূরক কোণের। কিরকম? sin থিটা সমান সমান cos 90 মাইনাস থিটা। তাহলে এই যে সম্পর্কটা ছিল সাইনের সাথে কসের পূরক কোণে, তাহলে এইখানেও ইনভার্স দিয়েও সেই রকমই আরো একটা রিলেশন আছে, এটা মনে রাখবে। sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x হলে কত হবে? পাই/2। sin ইনভার্স x cos ইনভার্স x করলে পাই/2, এটা একটা সূত্র। ঠিক একই ভাবে sec ইনভার্স x cosec ইনভার্স x ইকুয়াল টু পাই/2। ঠিক একই রকম tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x, এটাও হয়ে যাচ্ছে পাই/2। তাহলে অনেক রকম ভাবে সূত্রগুলো আছে, মনে রাখতে হবে। তারপরে
দুটি বিপরীতবৃত্তীয় অপেক্ষকের যোগফল বা বিয়োগফল, অবশ্যই সাইনের সাথে সাইন, কসের সাথে কস, ট্যান এর সাথে ট্যান, এই ব্যাপারটাও আসবে। আমি জাস্ট জায়গাগুলো উল্লেখ করে দিচ্ছি। সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই, তাহলে কি সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই, তাহলে সেক্ষেত্রে কি দাঁড়াবে? নিয়মগুলো তোমরা সব বইয়ে পেয়ে যাবে, আমি জাস্ট একটা আলোচনা করে দিচ্ছি। কারণ ত্রিকোণমিতির সাথে মিল রেখে কিভাবে মনে রাখতে হয়, কারণ ত্রিকোণমিতির যে ছিল পার্টটা, সেই পার্টটাকে 11 এর অংশটুকু বাদ দিয়ে কিন্তু এটা হচ্ছে না। সাইন ইনভার্স অফ সূত্রটা হয় x ইনটু রুট ওভার 1 মাইনাস y স্কয়ার প্লাস y ইনটু রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। ঠিক একইভাবে এখানে যদি মাইনাস হয় তাহলে মাঝখানে মাইনাস হবে, সাইন ইনভার্স x প্লাস সাইন ইনভার্স y। এটাই যদি cos ইনভার্স x আর cos ইনভার্স y এর ক্ষেত্রে প্রয়োগ করি প্লাস দিয়ে, তাহলে একটা cos ইনভার্স হয়ে যাবে ভেতরে xy মাইনাস রুট ওভার 1 মাইনাস x স্কয়ার ইনটু 1 মাইনাস y স্কয়ার। এটা যদি মাইনাস হয় তাহলে এখানে প্লাস হবে, cos এর বিপরীত হয়। cos a প্লাস b সূত্র কি ছিল? cos a cos b মাইনাস sin a sin b। যখন a প্লাস b হয় তখন ভেতরে গিয়ে মাইনাস হবে, আর যখন a মাইনাস b হতো ভেতরে সূত্রটা ভাঙার পরে প্লাস হয়ে যেত। কিন্তু cos এর ক্ষেত্রে এই ব্যাপারটা এখানে হচ্ছে, মনে রাখবে। আচ্ছা, এইবার tan এর ক্ষেত্রেও তো হতে পারে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y। একটা tan ইনভার্স এ নিয়ে গিয়ে আমরা করব x প্লাস y বাই 1 মাইনাস xy। কিন্তু এটাই যদি মাইনাস হয় তাহলে এইখানে মাইনাস হবে আর এইখানে প্লাস হবে। সূত্রগুলো সব তোমরা পেয়ে যাবে tan এর ক্ষেত্রে। আচ্ছা, আরো কয়েকটা গুরুত্বপূর্ণ ভীষণ ভাবে ব্যবহার হয় অঙ্কের মধ্যে সূত্র, সেটা হচ্ছে আমি গণিতক কোণের সূত্রগুলো আগে বলছি, দেখবে tan টু থিটা। আমি সূত্রগুলো লিখে নিচ্ছি। tan টু থিটার কি কি সূত্র হতো? tan টু থিটা থেকে আমরা কি কি সূত্র পেতে পারি? যদি tan টু থিটা লিখি 2 tan থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার 1 মাইনাস tan স্কয়ার। আচ্ছা, sin টু থিটা থেকে যদি tan এ যাই 2 tan থিটা, এগুলো তোমাদের জানা সূত্র, 1 মাইনাস tan স্কয়ার থিটা। cos টু থিটা থেকে যদি যাই 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। এই সূত্রগুলো তোমাদের জানা, কিন্তু এই সূত্রগুলো থেকেই অনুরূপভাবে ইনভার্সের কিছু সূত্র আমাদের হয়, সেটা হচ্ছে 2 tan ইনভার্স x ইকুয়াল টু, যদি আমি tan টু থিটা থেকে tan থিটায় থাকলে যে রকম আকারে সূত্রটা হতো 2 tan ইনভার্স x থেকে tan ইনভার্সে রাখলে সূত্রটা তাই অনুরূপ আকার হবে tan ইনভার্স 2xy 1 মাইনাস x স্কয়ার। সব সময় কম্পেয়ার করে আমি মনে রাখতে বলবো, সুবিধা হবে। sin টু থিটা থেকে tan থিটায় গেলে যে সূত্রটা হয় ঠিক একই রকম, 2 tan ইনভার্স x থেকে sin এ গিয়েও সূত্রটা একই দাঁড়াবে। 2 tan ইনভার্স x থেকে sin এ কনভার্ট করলে দাঁড়াবে sin ইনভার্স 2x বাই 1 প্লাস x স্কয়ার। cos টু থিটা যা ছিল সেটাকেও যদি আমি 2 tan ইনভার্স থেকে cos এ যাওয়ার চেষ্টা করি, অর্থাৎ tan থেকে cos এ নিয়ে যাওয়ার চেষ্টা করি, তাহলে বলবো cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার। তাহলে এই সূত্রগুলো তোমাদের আগে জানা ছিল, আর ইনভার্স দিয়ে সূত্রগুলো আকারটা কেমন হচ্ছে পাশাপাশি কম্পেয়ার করে মনে রাখলে মনে থাকবে, না হলে ভুলে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। আচ্ছা, এবার বইয়ের প্রবলেমে আমি বুঝছি। তাহলে এই নিয়মগুলো তোমাদের জানা হলো, তোমরা খুব ভালো করে সূত্রগুলো বই থেকে পেয়ে যাবে, মুখস্থ করতে হবে। আমি পরবর্তী ভিডিওতে
তোমাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব এবং খুব তাড়াতাড়ি শিখব।